This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসলে সমস্যার শেষ নেই, বুঝলেন? আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন লাফিয়ে লাফিয়ে চালের দাম কিভাবে বাড়ছে। কেজি প্রতি 10 টাকা করে বেড়ে গিয়েছে চালের দাম, আর চাল কিনতে নাভিশ্বাস সাধারণ মানুষ। একটা প্রশ্ন এক্ষেত্রে উঠছে, কৃত্রিম অভাব তৈরি করে মুনাফা লোটার চেষ্টা কি? এ প্রশ্ন কিন্তু আমি আপনি এড়িয়ে যেতে পারবো না। আর পরিস্থিতি অনেকটাই বেগতিক দেখে বর্ধমানে টাস্ক ফোর্স নেমেছে। একবার দেখুন আমাদের বিস্তারিত রিপোর্ট। এবার মহার্ঘ চাল, হু হু করে বাড়ছে দাম। এক ঝটকায় কেজি প্রতি চালের দাম বেড়েছে 10 টাকা। দুশ্চিন্তা গৃহস্থের হেসেলে। মিনিকিট আগে ছিল কেজি প্রতি দাম 50 টাকা, এখন তা বেড়ে হয়েছে 60 থেকে 62 টাকা। রত্না আগে 1 কেজি কিনতে দিতে হতো 43 টাকা, আর এখন 50 টাকা। বাঁশকাঠির কেজি প্রতি দাম ছিল 72 টাকা, এখন 80 টাকা কেজি। গোবিন্দভোগের দাম কেজি প্রতি 85 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 100 টাকা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আগে থেকেই বেড়েছিল, এবার বাড়লো চালের দাম। চালের দাম সেটা একেবারে গড়ে 10 টাকা করে বেড়ে গেছে। হাঁটা একেবারে বেড়ে গেল চাল, আমরা আন্দাজও করতে পারলাম না যে এরকম বেড়ে যাবে। চাল কিনতে মাথায় হাত ক্রেতাদের। চালের দামও কাগজে দেওয়া হয়েছে বাজারে কমেছে, কিন্তু বাজারে এসে দেখছি উল্টা আরও বেড়ে গেছে। আর যাদের পয়সা আছে তাদের এটা কোনো ব্যাপারই নয়। সাধারণ মানুষের কাছে 10 টাকা অনেক। শুধু কলকাতা বা দক্ষিণবঙ্গই নয়, চাল বেচাল উত্তরবঙ্গেও। এবার উত্তরবঙ্গেও মিনিকেট সহ একাধিক চালের দাম রাতারাতি বেড়ে গেছে। বিক্রেতারা বলছেন একাধিক মিনিকেট, যা মূলত নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের ভরসা, সেই চাল কিলো প্রতি বেড়েছে 5 থেকে 10 টাকা, যার জেরে কার্যত হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদেরও। যেদিকে চালের দাম এগোচ্ছে, বাজার আরো ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। 40-45 বেচা, সেগুলো মোটামুটি 50-এর মতন চলে আসছে। আর যেটা তোমার 55 বেচার মতন মাল ছিল আমরা বেচতাম, সেটা মোটামুটি 60 টাকা বেচতে লাগবে। চালের দাম, মোটা চালগুলোর দাম বেড়ে গেছে, মিনিকেট রত্না এগুলোর দাম বেড়ে গেছে। কোনো সেরকম নাই, পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে এখন। মানে বাচ্চা কাচ্চা নিয়ে যে দুবেলা খাবো ওই রকম পরিস্থিতিটা এখন নেই, আর আগের মতন আর নেই। পরিস্থিতির জন্য এক শ্রেণীর মুনাফাবাজ ব্যবসায়ীদের দায়ী করছেন চাল বিক্রেতাদের একাংশ। চাষিরা বলছে আমাদের কাছে ধান নেই, এরকমটা হচ্ছে কেন? কিছু ধান তো মিলওয়ালা স্টক করে রেখেছি। পরিস্থিতি দেখে টাস্ক ফোর্সকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। এক ধাক্কায় নাগালের বাইরে যেতে চলেছে চালের দাম। পরিস্থিতি মোকাবেলায় টাস্ক ফোর্সে মাঠে নামালো জেলা প্রশাসন। যদিও বিরোধীরা দাম বৃদ্ধির জন্য রাজ্য সরকারকেই দায়ী করছে। সরকার এই নিয়ে কোনো মাথাও ঘামায় না। চাষি মরছে, চাষি ধ্বংস হচ্ছে, যারা কিনে খাচ্ছে তাদেরও জীবনে বিপদে নামছে। টাস্ক ফোর্স গঠন করে এগুলো কন্ট্রোলের কথা বলছে, দামগুলো নিয়ন্ত্রণের কথা বলছে, কিন্তু চালের দাম দেখছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যারা দাম বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা তো দূরের কথা, বকলমে তাদেরকে আরো উৎসাহ দিচ্ছে। পশ্চিমবঙ্গে প্রায় সব পরিবারেই ভাতের কদর বরাবরই বেশি। মাছে ভাতে বাঙালির পরিবারে মাসে কেজি কেজি চাল লাগে। এবার সেই চাল কিনতেও বেগ পেতে হচ্ছে। চালের দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নিক প্রশাসন, এমনটাই দাবি সব পক্ষেরই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার নজর বীরভূমে, সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব থেকে মুক্তির উপায় নেই। কাঁকরতলায় ব্যাপক বোমাবাজি চলেছে। এক তৃণমূল কংগ্রেস কর্মীর পা উড়ে গিয়েছে, গুরুতর জখম হয়েছেন আরো একজন। বালির টাকার ভাগ বাটোয়ারা নিয়ে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের অনুগামীদের মধ্যে ঝামেলা, এবং সেই ঝামেলার জেরেই এই অবস্থা বলে অভিযোগ। মুড়ি মুড়কির মতো বোমা পড়ে এই দিন। জখম হয়েছেন 2 জন তৃণমূল কর্মী। আপাতত দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তারা ভর্তি। সংঘর্ষ বোমাবাজির ঘটনায় এখনো পর্যন্ত 9 জনকে পাকড়াও করেছে পুলিশ। অনুব্রত মণ্ডলের অনুগামী আর কাজল শেখের অনুগামীদের মধ্যে যে আজকে ভাগ বাটোয়ারা নিয়ে, যে আজকে তোলাবাজি নিয়ে, যে আজকে দুর্নীতি, এবং সেটা নিয়ে আজকে এই বোমবাজি এবং বোমবাজিতে একটা মানুষের পা উড়ে যাচ্ছে। তৃণমূলের কোনো ব্যাপার নাই। এখন বিভিন্ন জায়গায় নানা রকম দুষ্কৃতকারীরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তোলার চেষ্টা করে, পয়সা তোলার চেষ্টা করে। প্রশাসন সক্রিয় আছে। যে এলাকার কথা বলছেন, ওই এলাকার দায়িত্ব আছে কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ। স্বভাবতই
ওখানে কি হয়েছে না হয়েছে বিষয়টা উনি বলতে পারবেন। সভাপতির কাজ হচ্ছে প্রশাসনিক বিষয়টা দেখা, সাংগঠনিক বিষয়টা অতটা নয়। অন্যদিকে জম্মু কাশ্মীরের অখনুরে জঙ্গি হামলার খবর পাওয়া যাচ্ছে। শহীদ এক সেনা আধিকারিক ও এক সেনা জওয়ান। আইইডি ইম্প্রোভাইজড এক্সক্লুসিভ ডিভাইস বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন। সেনা টহল চলাকালীন অখনুর সেক্টরের লালানিতে বিস্ফোরণ হয়। গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে সেনা। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, জম্মু কাশ্মীরের অখনুর সেক্টরে জঙ্গি হামলা, এক সেনা আধিকারিক এবং একজন সেনা জওয়ান তারা শহীদ হয়েছেন। ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি বিস্ফোরণে দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সেনা টহল চলাকালীন অখনুর সেক্টরের লালালিতে বিস্ফোরণ হয়। গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে সেনা। এবার স্বাস্থ্যক্ষেত্রে নজর রাখবো। মাথা, মুখ এবং গলার ক্যান্সার রোগীদের জন্য নতুন ইউনিট খুলছে এসএসকেএম। এই নতুন ইউনিটে মাথা, মুখ এবং গলার ক্যান্সারে যারা আক্রান্ত তাদের চিকিৎসা চলবে বলে জানা যাচ্ছে। রাজ্যের প্রথম হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগ এবার এসএসকেএমে। যেই চিকিৎসা করাতে বেসরকারি ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়, এসএসকেএমে তা একেবারেই বিনামূল্যে মিলবে। নিঃসন্দেহে এটি স্বাস্থ্যক্ষেত্রে একটা স্বাস্থ্যকর খবর। মাথা, মুখ ও গলার ক্যান্সারের চিকিৎসায় নতুন দিক খুলে দিতে চলেছে এসএসকেএম হাসপাতাল। রাজ্যের প্রথম হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগ। আইসিইউ, মডিউলার ওটি সহ 22 শয্যার ওয়ার্ড চালু হচ্ছে। 5 থেকে 20 লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার পরিকাঠামো তৈরি করা হয়েছে এই সরকারি হাসপাতালে। এই মডিউলার ওটির মাধ্যমে 3টি টেবিলে দ্রুততার সঙ্গে অপারেশন হবে। তারা বলছেন যে সপ্তাহে অন্তত 6টা বা তার বেশিও যদি অপারেশন হয় তাহলেই এই রোগীর প্রেশার কমিয়ে আনা সম্ভব হবে। এসএসকেএম হসপিটালে ডিপার্টমেন্ট অফ হেড অ্যান্ড নেক সার্জারিতে আমরা 4টে এনএমসি রিকগনাইজড এমসিআই সিট পেয়েছি। ফ্রি ফ্ল্যাপ হয় বা অন্য কোনো প্লাস্টিক সার্জারি হয় তাহলে সেক্ষেত্রে ইয়েটা বেরিয়ে, সেটা পুরোটাই বিনামূল্যে আমরা এখানে দিতে পারবো। গরিব রোগীদের আরও অনেক বেশি সাহায্য করা যাবে বা আমরা করতে পারবো। মার্চ থেকে অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা 300 ক্যান্সার আক্রান্তের কষ্ট লাঘব করা যাবে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। ক্যামেরায় তুষারকান্তি ঘটকের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা। স্বাস্থ্যক্ষেত্রে ভালো খবর বললাম, অভিযোগের খবরও আছে। হাসপাতালে চিকিৎসকের অভাব। গ্রিভান্স সেলে অভিযোগ বিভিন্ন মেডিকেল কলেজের বিভাগীয় প্রধানদের। নিজেদের অসন্তোষ জানিয়ে সমাধান চাইলেন শিক্ষক এবং চিকিৎসকরা। সিনিয়র চিকিৎসকরা একের পর এক অবসর নিচ্ছেন। নতুন কোনো চিকিৎসক নিয়োগ নেই। হাসপাতাল চলবে কি করে এই প্রশ্ন উঠছে। এমনকি চিকিৎসক পড়ুয়াদের খাতা দেখার পদ্ধতির জটিলতা ঘিরেও প্রশ্ন উঠছে। 24শে ফেব্রুয়ারি ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রীর সঙ্গে চিকিৎসকদের বৈঠক। তার আগে মেডিকেল কলেজগুলোতে রাজ্য গ্রিভান্স সেলের বৈঠক। আর সেই বৈঠকে উঠে এলো চিকিৎসক ঘাটতি থেকে সেন্ট্রাল রেফারেল সিস্টেম। ছাত্রদের পরীক্ষার নিয়ে নানা রকম দুর্নীতির কথা সামনে আসে, সেইগুলিকে আনসার দেওয়ার জন্য আমাদের সরকার ফ্রিস্কিং বা ফিজিক্যালি তাদের পকেট চেক করা বা নানা রকম জিনিসপত্র করেছে, সিসিটিভি বা 24/7 ভিডিও মনিটরিংয়ের মাধ্যমে। সেগুলিতে সবেতেই আমাদের সহমত রয়েছে। পরীক্ষা একদম পরীক্ষার মতোই হওয়া উচিত। সেই পরীক্ষার সাথে সাথে যে চিকিৎসা শিক্ষার যে পার্টটা, সেটাকেও যেন সমান গুরুত্ব দিয়ে দেখা উচিত। হ্যারিসন না পড়ে ত্রিবেদী পড়লেও হবে না, হ্যারিসন না পড়ে ডাক্তার হওয়া যায় না, এটা বেসিক কথা। এই ডাক্তার হতে গেলে হ্যারিসন পড়তেই হবে। যারা বিভাগীয় প্রধান রয়েছেন তারা একেবারেই যে সমস্যাটা নিয়ে সামনে আনলেন সেটা হচ্ছে চিকিৎসকদের ঘাটতির কথা। কারণ ন্যাশনাল মেডিকেল কমিশনের গাইডলাইন অনুযায়ী যে পরিমাণ চিকিৎসক থাকার কথা, সেই পরিমাণ চিকিৎসকের সংখ্যা যত দিন যাচ্ছে তত কমছে। প্রফেসররা রিটায়ার হচ্ছেন, অথচ তাদের বিকল্প হিসাবে রিক্রুটমেন্ট বন্ধ রয়েছে, রিক্রুটমেন্ট হচ্ছে না। এবং এই জায়গার থেকে এনএমসির কোপে পড়তে পারে বিভিন্ন বিভাগ, সেই আশঙ্কা প্রকাশ করেন বিভাগীয় প্রধানরা। একই সঙ্গে
সঙ্গে আরও যে বিষয়টি রয়েছে তা হচ্ছে যে পরীক্ষা ব্যবস্থা সম্পর্কিত। পরীক্ষা ব্যবস্থা এবছর যাতে পরীক্ষার কড়াকড়ি হয় সে কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন, কিন্তু সেই ব্যবস্থা অনুযায়ী খাতা দেখার ক্ষেত্রে কিছু পদ্ধতিগত জটিলতা হচ্ছে। তার কারণ স্ক্যান করার পর যে স্ক্যানের যে প্রসেস রয়েছে, অনেকগুলি স্তর রয়েছে, স্ক্যান করে তবে গিয়ে খাতা দেখা যাবে। অনেক চিকিৎসক রয়েছেন যারা কম্পিউটার চালানোর ক্ষেত্রে সিদ্ধহস্ত নন, যারা জানেনই না কিভাবে স্ক্যান করতে হয়। যারা রাজ্য গ্রিভান্স সেলের সদস্যরা আছেন তারা একেবারে স্পষ্টভাবে জানাচ্ছেন যে হ্যারিসনের বই পড়েই চিকিৎসক হতে হবে, অন্য কোনোভাবে নয়, টুকলি করে নয়, নকল করে নয়, দাদা দিদিকে ধরে নয়, পড়তে হবে হ্যারিসনের বই। ক্যামেরায় দেবব্রতের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।